নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, উত্তরপাড়া কেন্দ্রটা এবার প্রথম থেকেই কিন্তু একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মূলত যারা বাম কর্মী সমর্থক দরদি তাদের মধ্যে কিন্তু অবশ্যই উত্তরপাড়া নিয়ে একটা আলাদা উত্তেজনা ছিল। আমরা দেখতে পেয়েছি যে মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ায় প্রথম থেকে ভোটের একদম নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগের থেকে, ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ হওয়ার আগের থেকেই তিনি প্রচার করতে শুরু করে দিয়েছিলেন এবং উত্তরপাড়া কেন্দ্রটা বেছে বেছেই কিন্তু মীনাক্ষী মুখার্জিকে দেওয়া হয়েছিল। কারণ উত্তরপাড়া এক সময় কিন্তু বামেদের গড় হিসেবেই পরিচিত ছিল এবং অবশ্যই ঠিক যাদবপুর যেমন একটা গুরুত্বপূর্ণ বামেদের গড় হিসেবে পরিচিত, বরানগর যেমন একটা বামেদের গড় হিসেবে পরিচিত ছিল, ঠিক তেমন ভাবেই উত্তরপাড়া কেন্দ্রটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য জায়গা ছিল বামেদের জন্য এবং সেখানেই পুনরুত্থান হওয়ার একটা প্রেক্ষিত তারা খুঁজছিল এবং যার মাধ্যমে মীনাক্ষী মুখার্জি ছিল তাদের তরুণ তুর্কি এবং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বাজি। তার কারণ বামেরা গত 5 বছর এই প্রথম স্বাধীনতার পর থেকে একদম বামেরা বিধানসভায় প্রবেশ করতে পারলো না। প্রথমবার প্রথম 5টা বছর তারা কাটালো যে তাদের কোনো প্রতিনিধি নেই বিধানসভার অভ্যন্তরে। সেই জায়গাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল একটা কেন্দ্র উত্তরপাড়া। সেই উত্তরপাড়ার বুথ ফেরত সমীক্ষা কি বলছে, আমরা আমাদের রিপোর্টার বন্ধুরা যারা উত্তরপাড়ায় ভোট কভার করতে গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি এবং একদম দ্বিতীয় দফার ভোটের পরবর্তীতে উত্তরপাড়ার রেজাল্ট সম্বন্ধে এই মুহূর্তে যে প্রতিবেদন আমরা তৈরি করছি তা কিন্তু একান্তই আমাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, বিভিন্ন রিপোর্টার বন্ধুদের সঙ্গে কথা বলার মাধ্যমে, তার ভিত্তিতে। 4 তারিখ কি হবে, 4 তারিখ কে শেষ হাসিটা হাসবে উত্তরপাড়াতে আমরা জানি না এখনো পর্যন্ত। তবে অবশ্যই এই মুহূর্তে কিন্তু যে আলোচনাটা করব সেটা একদম সরাসরি বুথ ফেরত একটা সমীক্ষা। একদম রিপোর্টার তাদের মুখ থেকে, বিভিন্ন চ্যানেলের রিপোর্টার তাদের সঙ্গে কথা হয়েছিল, তারা যে বক্তব্যটা রাখছেন সেটার ভিত্তিতে। তো শেষ অবধি দেখুন এই ভিডিও। অবশ্যই উত্তরপাড়ায় এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে যে বামেদের কিন্তু শূন্য কাটানোর যে গেরোটা, সেই যে জায়গাটা কোনো মতেই কিন্তু 19 সালের পরবর্তী সময় বারবার ধাক্কা খেয়েছে। তার বিভিন্ন কারণ থাকতে পারে, তার বিভিন্ন ইস্যু থাকতে পারে, কিন্তু বামেরা কিন্তু নিরলস চেষ্টা করে গিয়েছে। 19 সালের পর থেকে তারা ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করে গিয়েছে, কিন্তু 21 সালে যে ধাক্কাটা খেতে হয়েছিল, 24 সালে যে ধাক্কাটা খেতে হয়েছিল, সেখান থেকেই চ্যালেঞ্জটা তৈরি হয়েছিল 26 সালের বিধানসভা নির্বাচনে ওকে বাম প্রার্থীরা তাদের যে খাতা খোলার বিষয়টা সেটা সামনে আনতে পারবেন। অর্থাৎ একদম সরাসরি ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে যখন ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে পর পর নির্বাচনগুলোতে, সেই জায়গায় বামেদের যে বক্তব্যগুলো সেগুলো কি মানুষ গ্রহণ করবে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল এবং সেখানেই বামেদের অত্যন্ত পরিচিত মুখ এবং গুরুত্বপূর্ণভাবে 2024 লোকসভা নির্বাচনের পরবর্তী সময় যার নামটা আরো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল আর্যিকর আন্দোলনের মাধ্যমে, সেই মীনাক্ষী মুখার্জি কিন্তু এবারে বামেদের উত্তরপাড়ায় বাজি ছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে ভোটের দিন রীতিমতন একটার পর একটা বুথ চরকি পাক খেয়েছেন মীনাক্ষী মুখার্জি। আমরা দেখতে পেয়েছি সারা দিন ধরে এই কাজটা কিন্তু তিনি নিরলস ভাবে করে গিয়েছেন। সেখানে মানুষজন ঠিক মতন ভোট দিতে পারছেন কিনা সেই সম্বন্ধে খোঁজ নেওয়া থেকে শুরু করে একদম বিপরীত প্রার্থী শীর্ষণ্য ব্যানার্জি তার সঙ্গে দেখা হয়ে যাওয়া এবং সেখানে সৌজন্যমূলক সাক্ষাৎকার, সমস্তটাই সেরেছেন হাসি মুখে এবং শেষ পর্যায়ে গিয়ে তিনি বলেছেন সুস্থভাবে ভোট হচ্ছে এবং মানুষ ভোট দিচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ বাম প্রার্থীরা বারংবার যে অভিযোগটা করেন প্রত্যেকটা ভোটে আমরা দেখতে পেয়েছি যে তাদের ভোটাররা ভোট দিতে পারছেন না, এই অভিযোগটা কিন্তু এবারে তাদের আর করার জায়গা নেই এবং সেটা উত্তরপাড়াতেও নেই, সেটা প্রার্থী নিজেই জানিয়েছেন। তো সেই জায়গা থেকে এবারে রেজাল্টটা কি হতে পারে, এবারে রেজাল্টে কি কোনো ধরনের কোনো পরিবর্তন হতে পারে উত্তরপাড়ায়, সেই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। তার কারণ এবারে কিন্তু বিভিন্ন যে কেন্দ্রগুলোতে সেখানে একদম দ্বিমুখী লড়াই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হলেও এই যে উত্তরপাড়া কেন্দ্রটা সেখানে কিন্তু লড়াইটা অবশ্যই দ্বিমুখী, কিন্তু সেখানে পার্টির বদল হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে লড়াইটা, তার কারণ দীপাঞ্জন চক্রবর্তী সেখানকার বিজেপি ক্যান্ডিডেট হলেও তিনি খুব একটা প্রচারে তাকে দেখা যায়নি এবং শুধু তাই নয়, সারা দিন যেদিন ভোট হলো সেই সারা দিন দীপাঞ্জন চক্রবর্তীকে দেখা যায়নি এবং তাই নয় সোশ্যাল মিডিয়ায়
তার নামে কিন্তু মিম পর্যন্ত শেয়ার করা হয়েছে যে প্রার্থী উধাও, এই ধরনের মিম আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে একদম বাইনারি একটা যে সেট হয়েছে সারা রাজ্য জুড়ে, তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি, সেখানে একদম অন্য রকম একটা কেন্দ্র হয়ে উঠেছে কিন্তু অবশ্যই উত্তরপাড়া। তার কারণ সেখানে সিপিআইএম বনাম তৃণমূল কংগ্রেস। তো এবার আপনাদের সামনে যদি পুরোপুরি ব্যাখ্যা করি যে তৃণমূল কংগ্রেস কোন কোন জায়গায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে এবং কোন কোন জায়গায় তাদের ড্রব্যাক রয়েছে, সেটা সম্বন্ধে বিচার করতে গেলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো এই উত্তরপাড়া কেন্দ্রটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ খানিকটা বিরুদ্ধেই গেছে। বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু উত্তরপাড়াটা নিয়ে একটা বিড়ম্বনায় পড়েছে তৃণমূল কংগ্রেস। 2016 সালে প্রবীর কুমার ঘোষাল, তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিল এবং তিনি বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, জয়ী বিধায়ক হয়েছিলেন। কিন্তু তার পরবর্তীতে তিনি দলেই থাকলেন না, তিনি চলে গিয়েছিলেন বিজেপিতে, যদিও পরবর্তীতে আবার দলে ফিরে এসেছিলেন 2021 নির্বাচনের পরে। কিন্তু ততক্ষণে কাঞ্চন মল্লিক সেখানকার স্টার ক্যাম্পেনার শুধু নন, সেখানকার স্টার ক্যান্ডিডেট হয়ে গিয়েছিলেন এবং 5 বছর কাঞ্চন মল্লিক 21 থেকে 26 পর্যন্ত উত্তরপাড়ার বিধায়কও ছিলেন। কিন্তু তাকে ঘিরেও বিস্তর উত্তরপাড়াবাসীর অ্যান্টি ইনকামবেন্সি ছিল যে বিধায়ককে এলাকায় দেখাই যায় না। তো তাই জন্য সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কিন্তু কাঞ্চন মল্লিকা রিপিট করলেন না উত্তরপাড়া থেকে, এবং আমরা দেখতে পেয়েছিলাম যে উত্তরপাড়াটাকে সরাসরি নিয়ে কিন্তু একটা চাপেই রয়েছে শাসক পক্ষ। এবং সেই জায়গা থেকে একদম ফ্রেশ ক্যান্ডিডেট শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায় প্রথমবার ভোটে লড়াই করছেন যিনি, তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তবে অবশ্যই শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় তার যে একটা লেগ্যাসি রয়েছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ তার বাবা কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হাই ভোল্টেজ সাংসদ, শ্রীরামপুরের সাংসদ, এবং তারই সাংসদ ক্ষেত্র তার মধ্যেই পড়ে উত্তরপাড়া। তো সেখানে ছেলের হয়ে প্রচারেও এসেছিলেন বারংবার শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু উল্টো দিকে বাম তাদের যে ভোট পুনরুত্থানের যে লড়াইটা, সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা এবারে গুরুতর লড়াই তারা লড়াই করেছে, এবং সেক্ষেত্রে তারা ডিজে বাজিয়ে প্রচার করেছে, যেটা নতুনত্ব একদম। মীনাক্ষী মুখার্জির নামে আমরা দেখতে পেয়েছি গান বানানো হয়েছে, সেখানে সেই গান চালানো হয়েছে। মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিম প্রত্যেকেই প্রচার করেছেন, মানুষ অবশ্যই বেরিয়ে এসেছিলেন। এবং অবশ্যই এই মুহূর্তে একটা প্রেক্ষিত তৈরি হয়েছে যে বিজেপি মুখী যে ভোটগুলো বামেদের থেকে চলে গিয়েছিল উত্তরপাড়ায় অন্তত, সেগুলো আবার বামমুখী হবে, এরকম একটা প্রেক্ষিত রয়েছে। কারণ দীপাঞ্জন চক্রবর্তী যে বিজেপি প্রার্থী ছিলেন, তার পক্ষে কিন্তু খুব একটা মানুষজন সাড়া দেননি এবং তাকে বিশেষ প্রচারও করতে দেখা যায়নি। তেমন একটা বক্তব্য উঠে এসেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিজেপি স্পেস দিচ্ছে উত্তরপাড়ায় বামেদের। তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু রয়েছে এই ক্ষেত্রে। এবং অবশ্যই এই মুহূর্তে যেটা একদম বুথ ফেরত আমাদের রিপোর্টার বন্ধু বান্ধবরা জানাচ্ছেন যে অবশ্যই এটা বাইনারির ভিত্তিতে ফলাফল হবে, এবং তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তাদের মধ্যেই লড়াইটা হবে। বিজেপিকে সেখানে খুব একটা ধর্তব্যে কেউ রাখছে না। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে অনেক বন্ধুরাই কিন্তু বলছেন আমাদেরকে, যারা একদম মাঠে নেমে গ্রাউন্ড রিপোর্ট করেছেন, বারংবার মীনাক্ষী মুখার্জির ইন্টারভিউ করেছেন, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ করেছেন, তাদের পক্ষ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে যে মীনাক্ষী মুখার্জির একটা সুযোগ রয়েছে উত্তরপাড়ায়, অর্থাৎ বামেদের খাতা খোলার একটা সুযোগ রয়েছে উত্তরপাড়াকে কেন্দ্র করে। অন্যান্য বিভিন্ন কেন্দ্রে থাকতে পারে, কিন্তু উত্তরপাড়াটা অন্যতম যে উল্লেখযোগ্য ভাবে তারা গ্রহণ করেছিল যে মীনাক্ষী মুখার্জিকে সেখান থেকে বিধানসভায় পাঠানো যায় কিনা, তাদের পুরনো গড় হিসেবে পরিচিত উত্তরপাড়া, সেটাকে আবার পুনরুদ্ধার করা যায় কিনা, সেখানে কিন্তু একটা লড়াই তারা দেবে। এবং অবশ্যই বামেদের সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইটা কিন্তু অবশ্যই উঠে আসছে, এমনই একটা খবর। কারণ বারংবার মীনাক্ষী মুখার্জি নিজের, তার ছোট রাজনৈতিক জীবন হলেও বারংবার তিনি এটা প্রমাণ দিয়েছেন যে তিনি একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব। তার পরিচয় এবং তার কার্যকলাপ বিভিন্ন জায়গায় তিনি আপাদমস্তক একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার লড়াইটা কিন্তু লড়ছেন। সেই জায়গা থেকেই কিন্তু অবশ্যই এই মুহূর্তে উত্তরপাড়ার মানুষজন কাকে বেছে নেবেন, কিসের ভিত্তিতে ভোট দেবেন, সেই সমস্ত প্রশ্ন আমরা শুনতে পেয়েছি। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা নাম হয়ে উঠছেন মীনাক্ষী মুখার্জি। আমরা জানি না শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবেন, তবে অবশ্যই
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়, সেটাও একটা ফ্যাক্টর কাজ করবে। উত্তরপাড়ায় একদম ফ্রেশ মুখ হিসেবে শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়কে ট্রাই করছে তৃণমূল কংগ্রেস, সেটা একটা কাজ করবে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষেও যেমন কিছু গুরুত্বপূর্ণ ভোট রয়েছে, এসআইআর বিরোধী যে ভোটটা সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে, তেমন যেমন রিপোর্ট রয়েছে গ্রাউন্ড রিয়েলিটি থেকে, ঠিক তেমন ভাবেই বিধায়ক হিসেবে অনেকেই কিন্তু শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়ের থেকে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে এগিয়ে রাখছে। তো সামগ্রিকভাবে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের গন্ধ কিন্তু আসছে উত্তরপাড়া থেকে। তবে কিছুটা এজ রয়েছে মীনাক্ষী মুখার্জি, তেমন খবরও কিন্তু রয়েছে। তবে অবশ্যই উত্তরপাড়ার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের হিসাবে 2024-এর নির্বাচনের হিসাবে আপনাদেরকে একদম সামনাসামনি আমরা দেখিয়েছিলাম যে শ্রীরামপুর লোকসভার মধ্যে উত্তরপাড়া বিধানসভাতে কিন্তু 2024 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লিড ছিল। তো সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা তৃণমূল কংগ্রেস, সেটাও গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তবে হাড্ডাহাড্ডি লড়াই একটা হবে, যেই জিতুন না কেন খুব বেশি মার্জিন উত্তরপাড়ায় জিতবেন না, সেই খবরটাও কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি থেকে। আপনাদের সামনে রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।